খালিদ বিন ওয়ালিদকে ওয়ার্ল্ডের গ্রেটেস্ট জেনারেল মনে করা হয়। নেপোলিয়ন, আলেকজান্ডার দ্য গ্রেট আর জুলিয়াস সিজার, এরা প্রত্যেককে লাইফে কখনো না কখনো কোনো না কোনো যুদ্ধ অবশ্যই হেরেছে। বাট খালিদ ইবনে ওয়ালিদ এমন একজন ওয়াহিদ জেনারেল ছিলেন যিনি লাইফে কোনো একটাও যুদ্ধ হারেনি। আর এই কথাটা শুধু মুসলমানরাই নয়, পুরো ওয়ার্ল্ড মানে। আর খালিদ বিন ওয়ালিদের স্ট্র্যাটেজি, প্ল্যানিং আজও অক্সফোর্ড ও হার্ভার্ডের মতো ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তো খালিদ বিন ওয়ালিদের স্ট্র্যাটেজি ও প্ল্যানিং এমন কি ছিল যে আজও মানুষ অলমোস্ট 1400 বছর পর মনে রেখেছে? লেটস ফাইন্ড আউট। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। সেই সময় মুসলিম খলিফা ছিলেন আবু বকর, আর তিনি নির্দেশ দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদকে যে দ্য গ্রেট পার্সিয়ান এম্পায়ারের উপরে অ্যাটাক করার জন্য। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যে খালিদ বিন ওয়ালিদের কাছে ছিল মাত্র 18,000, আর পার্সিয়ান এম্পায়ারের কাছে ছিল অলমোস্ট 40,000 সৈন্য। কিন্তু তবুও খালিদ বিন ওয়ালিদ নিজের ওয়ার স্ট্র্যাটেজি আর ওয়ার প্ল্যানিংকে কাজে লাগিয়ে মাত্র 18,000 সৈন্য নিয়ে 40,000 সৈন্যকে খুব সহজেই পরাস্ত করেছিল। আর এরপর খালিদ বিন ওয়ালিদ পার্সিয়ানদের একটা ইম্পর্ট্যান্ট প্রভিন্সকে দখল করে নিয়েছিল যার নাম কুয়েত। আর কুয়েত জয় করার পরই অ্যাট ফার্স্ট মুসলিমরা আরবের বাইরে গিয়ে নিজেদেরকে গ্লোবাল পাওয়ার হিসেবে তুলে ধরে। আর এই খবর যখন পার্সিয়ানদের কাছে পৌঁছালো তখন তারা আবার নতুন একটা 40,000-এর ইউনিট তৈরি করলো মুসলিমদের উপরে অ্যাটাক করার জন্য। কিন্তু খালিদ বিন ওয়ালিদ এখানে একটা প্ল্যানিং করেছিলেন যে তিনি যখন কুয়েত দখল করে নিয়েছিলেন, প্লাস পার্সিয়ানদের কিছু এলাকাকেও দখল করে নিয়েছিলেন, তখন তিনি ওই এলাকার অনেক স্পাই আর গোয়েন্দাদেরকে ছড়িয়ে দিয়েছিলেন যাতে পার্সিয়ানদের প্রত্যেকটা মুভমেন্টের খবর তিনি পেয়ে যান। ঠিক তাই হয়েছিল। যখন পার্সিয়ানরা নতুন 40,000 সৈন্য আবার মুসলিমদের উপরে অ্যাটাক করার জন্য পাঠালো, তখনই খালিদ বিন ওয়ালিদ খবর পেয়ে গেলেন তার স্পাইদের মাধ্যমে যে পার্সিয়ানরা আবার নতুন সৈন্য একটা ইউনিট পাঠাচ্ছে মুসলিমদের উপরে অ্যাটাক করার জন্য। আর এই খবর যখন খালিদ বিন ওয়ালিদের কাছে পৌঁছালো তখনই খালিদ বিন ওয়ালিদ কী করলেন, তার পুরো আর্মি ইউনিট যেটা কুয়েতের মধ্যে ছিল সেটাকে কুয়েত থেকে বের করে উবুল্লার দিকে নিয়ে গেল। উবুল্লা হচ্ছে অ্যাকচুয়ালি ইরাকের একটা অংশ। অবশেষে উবুল্লাতে গিয়ে দুই আর্মিদের মধ্যে মুখোমুখি হলো আর ফুল ফ্লেজ ওয়ার স্টার্ট হলো। এইদিকে মুসলিমদের 18,000 সৈন্য আর অন্যদিকে পার্সিয়ানদের 40,000 সৈন্য। বাট যুদ্ধ শুরু হবার আগেই পার্সিয়ানদের জেনারেল সামনে এলো আর খালিদ বিন ওয়ালিদকে চ্যালেঞ্জ করলো। কিন্তু ঠিক তখনই মুসলিম বাহিনীর এক সাধারণ সোলজার এগিয়ে গিয়ে সেই জেনারেলকে হত্যা করে দিল। ফলে ব্যাটেল শুরু হবার আগেই পার্সিয়ান আর্মি তাদের প্রধান জেনারেলকে হারালো। এরপর দুই আর্মির মধ্যে প্রচণ্ড ব্যাটেল শুরু হয়ে গেল। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, অ্যাকচুয়ালি পার্সিয়ানরা সংখ্যায় অনেক বেশি ছিল আর মুসলিমরা অনেক কম ছিল। আর এই কারণেই সেই সময় অনেক মুসলিম শহীদ হয়ে যাচ্ছিল। আর যখন খালিদ বিন ওয়ালিদ এটা দেখলেন যে অনেক মুসলিম শহীদ হয়ে যাচ্ছে, তখন তিনি মুসলিমদেরকে পেছনোর হুকুম দিলেন। আর এটা দেখেই পার্সিয়ানরা ভেবে নিয়েছিল যে মুসলমানরা হয়তো ভয়ে পালাচ্ছে, আর পার্সিয়ানরা ভেবেছিল তারা হয়তো ব্যাটেল জিতে গেছে। ফলে তারা দ্রুত মুসলিমদের পেছু নিতে শুরু করলো। কিন্তু অ্যাজ উই নো যে খালিদ বিন ওয়ালিদের আসল প্ল্যানিংটা এতক্ষণেই শুরু হলো। নাও পার্সিয়ান আর্মিরা মুসলিমদের পেছু নিতে নিতে এত দ্রুত পেছু নিচ্ছিল যে তারা একে অপরের থেকে অনেক দূরে চলে গেছিল এবং ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেছিল। কিন্তু এই ইমেজটাতে যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন যে মুসলমানরা সোজা লাইনে পেছোচ্ছে না, বরং তারাও অনেকগুলো ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে গেছে। আর খালিদ বিন ওয়ালিদ ঠিক এটাই চাইছিলেন। তিনি তার ঘোড়সওয়ারদেরকে নিয়ে ওই ফাঁকা জায়গাগুলো দিয়ে ঢুকে পুরো সেন্টার থেকে পার্সিয়ানদেরকে ঘিরে ফেলল। আর তখন পার্সিয়ানরা বুঝতেই পারেনি যে তাদের সাথে কি হতে যাচ্ছে। এরপর পার্সিয়ানদের উপর চারিদিক থেকে অ্যাটাক শুরু হলো আর কিছুক্ষণের মধ্যেই পুরো পার্সিয়ান আর্মি ছত্রভঙ্গ হয়ে গেল। এদিকে পার্সিয়ান আর্মির লাস্ট লাইনের সোলজাররা যখন দেখলো যে তারা ব্যাটেল হেরে গেছে, তখন তারা ছুটে পালানোর চেষ্টা করলো। কিন্তু অ্যাজ উই নো যে পার্সিয়ানদের আর্মার ছিল খুব হেভি,
যার জন্য তারা বেশি দূর যেতে পারল না, আর মুসলিম ঘোড়সওয়ারেরা গিয়ে তাদেরকে খুব সহজেই হত্যা করলো। এইভাবেই খালিদ বিন ওয়ালিদ পার্সিয়ান আর্মির আর একটা বিশাল আর্মিকে খুব সহজে ক্রাশ করে দিল। আর এই ব্যাটেলটা হয়েছিল ইরাকের ভিতরে। তার মানে অ্যাকচুয়ালি মুসলিমরা কুয়েত জয় করার পর ইরাকের ভিতরে ঢুকে পড়েছে। বাট সামনে এগোনো একটু টাফ ছিল, এত সহজ ছিল না, কারণ সেই সময় মুসলমানদের হেডকোয়ার্টার ছিল মদিনা। ইরাক থেকে মদিনার সাথে কানেকশনটা খুব ভালো ছিল না, যার জন্য কমিউনিকেশন করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। তখন খালিদ বিন ওয়ালিদ এই ইরাকের এলাকাকেই নিজের হেডকোয়ার্টার বানালো, কারণ এই এলাকাতে আরব পার্সিয়ান সব একসাথেই থাকতো। আর তাদের বেশিরভাগই ধারণা ছিল যে মুসলমানরা হয়তো তাদেরকে জয় করার পর বাকি যেসব সাম্রাজ্যরা করে থাকে, লুট, অত্যাচার, জবরদস্তি, তারা ভেবেছিল মুসলমানরাও তাই করবে। কিন্তু আবু বকরের নির্দেশে খালিদ বিন ওয়ালিদ তাদের প্রত্যেকের সম্পত্তি তাদেরকে ফিরিয়ে দেন। কারো কাছ থেকে জোর করে কোনো কিছু নেওয়া হয়নি। আর খুব দ্রুত সেখানে অনেক কোর্ট বানানো হলো। সেই সব কোর্টগুলোতে জাজ হিসেবে নিযুক্ত করা হলো বড় বড় সাহাবীদের। এর ফলে সেখানকার মানুষ প্রথমবারের মতো ন্যায় বিচার দেখতে শুরু করলো। আর এখান থেকেই শুরু হলো খালিদ বিন ওয়ালিদের আর একটা নতুন সফর। এই এলাকাগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করার পর খালিদ বিন ওয়ালিদ মার্কেট আর বিজনেসের দিকে মনোযোগ দিলেন। তিনি সবাইকে বললেন, তোমরা বিজনেস চালিয়ে যাও আগে যেমন চালাতে, কিন্তু আজকের পর থেকে এখানে আর কেউ সুদ নেবে না। তিনি লাইফ টাইমের জন্য সুদকে মুছে দিলেন, কারণ তিনি জানতেন যে যুদ্ধ শুধু তলোয়ার দিয়ে নয়, ইকোনমি দিয়েও যেতে হয়। আর খালিদ বিন ওয়ালিদ প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন না, তিনি ইকোনমি দিয়েও যুদ্ধ করতেন। এরপর তিনি সেখানে নতুন ট্যাক্স চালু করলেন, যেটাকে বলা হতো জিজিয়া ট্যাক্স। অ্যাকচুয়ালি পার্সিয়ানরাও এর আগে ট্যাক্স দিত, বাট জিজিয়া ট্যাক্স ছিল অনেক কম। আর এইসব যখন ওখানকার মানুষজন দেখলেন, তখন তারা মুসলিমদের উপর আস্থা আনতে শুরু করলেন। তাদের ন্যায় বিচার দেখে তারা ইমপ্রেস হয়ে গেল। আর এইভাবেই অনেক নন মুসলিম ইসলাম গ্রহণ করলো। এর মধ্যে অনেকজন মুসলমানদের হয়ে আনঅফিসিয়ালি স্পাইয়ের কাজ করতে লাগলো। এরপর খালিদ বিন ওয়ালিদের সৈন্য অনেক সংখ্যক বেড়ে গেল, আর তার কাছে অনেক পরিমাণ টাকা পয়সাও আসতে লাগলো। এর ফলে মুসলিমরা অনেক স্ট্রং হয়ে গেছে, সৈন্যর দিক থেকেও আর ইকোনমির দিক থেকেও। এখন মুসলমানরা শুধু কুয়েত নয়, ইরাকেরও অনেক অংশ দখল করে নিয়েছে। আর যখন এই খবরগুলো পার্সিয়ান কিংয়ের কাছে গিয়ে পৌঁছালো, তখন পার্সিয়ান কিং আবার নতুন পরিকল্পনা শুরু করলো। তিনি তার সাম্রাজ্যের নর্থের সাইড দিক থেকে আর ইস্টের সাইড দিক থেকে দুই দিক থেকে দুটো আর্মি ইউনিট রেডি করলো, আর মুসলিমদেরকে হত্যা করার জন্য পাঠানো হলো। কিন্তু এখানে একটা জিনিস দেখুন, পার্সিয়ান কিং কিন্তু ওয়েস্ট সাইড থেকে একটাও আর্মি ইউনিট পাঠায়নি, কারণ তিনি জানতেন যে ওয়েস্ট সাইডে অ্যাকচুয়ালি রোমান এম্পায়ার আছে, আর তিনি চাইনি এই মুহূর্তে যে রোমান এম্পায়ার তাদের উপরে অ্যাটাক করুক। তাই তিনি ওয়েস্ট সাইড পুরোপুরি ছেড়ে দিয়ে নর্থ আর ইস্ট থেকে দুটো ইউনিট মুসলিমদেরকে হত্যা করার জন্য পাঠালো। কিন্তু আমরা জানি যে কিছুদিন পর মুসলমানরাই রোমান এম্পায়ারের উপরে অ্যাটাক শুরু করে। আর আমি একটু আগে বললাম যে অনেক আনঅফিসিয়ালি পার্সিয়ান ছিল যারা ইসলাম গ্রহণ করে অ্যাকচুয়ালি ইসলামদের হয়ে স্পাইয়ের কাজ করত। আর তারাই খবর দিয়েছিল খালিদ বিন ওয়ালিদকে যে পার্সিয়ানরা আবার নতুন দুটো ইউনিট মুসলিমদেরকে শেষ করার জন্য আসছে। আর অ্যাকচুয়ালি স্পাইগুলো ভেতরের খবর খুব ভালো করে জানতেন, কারণ তারাও একসময় পার্সিয়ান ছিল। তাই তাদের কাছ থেকেই খালিদ বিন ওয়ালিদ জানতে পারলো যে পার্সিয়ানরা সবুজ আর পাহাড়ি এলাকাতে যুদ্ধ করে অভ্যস্ত, তারা মরুভূমিতে ভালো করে যুদ্ধ করতে পারে না। আর খালিদ বিন ওয়ালিদ এই সুযোগটাকেই কাজে লাগালো, আর তিনি স্ট্র্যাটেজি বানালেন যে পার্সিয়ানরা দুটো ইউনিট একসাথে হওয়ার আগেই তারা একটা ইউনিটকে যুদ্ধ করে হারিয়ে দিয়ে আর একটা ইউনিটের সাথে যুদ্ধ করবে। তাই তারা খুব দ্রুত মরুভূমির রাস্তা দিয়ে পার্সিয়ানদের আর একটা ইউনিটের কাছে গিয়ে পৌঁছালো। সেই ইউনিটে অ্যাকচুয়ালি একটা খুব শক্তিশালী জেনারেল ছিল, যার নাম ছিল হাজার মার্দ।
হাজার মার্দ মানে হাজার মানুষের সমান শক্তি। পার্সিয়ানে অ্যাকচুয়ালি কেউ যদি বেশি শক্তিশালী হতো তাকে হাজার মার্দ বলা হতো, আর সেই জেনারেল ছিল প্রচণ্ড শক্তিশালী, মানে হাজার মানুষের সমান শক্তিশালী, সেই জন্য তার নাম দিয়েছিল হাজার মার্দ। সে সামনে এসে খালিদ বিন ওয়ালিদকে চ্যালেঞ্জ করলো, আর খালিদ বিন ওয়ালিদ খুব অনায়াসে ইজিলি তাকে হত্যা করলো। আর এইভাবে আরও একবার যুদ্ধ শুরু হওয়ার আগেই পার্সিয়ানরা তাদের জেনারেলকে হারালো। এরপর দুই বাহিনী মূল ব্যাটেলের জন্য প্রস্তুত হয়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক সময় পার হয়ে যাবার পরও পার্সিয়ান আর্মি নিজেদের জায়গা থেকে এগোচ্ছিল না, কারণ তারা সময়টা নষ্ট করছিল যাতে আর একটা ইউনিট তাদের সাথে এসে জয়েন করতে পারে। কিন্তু খালিদ বিন ওয়ালিদ খুব ইজিলি এটা বুঝে গেছিলেন, তাই তিনি তার পুরো সৈন্যদেরকে অ্যাটাক করার হুকুম দিলেন। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, অ্যাকচুয়ালি পার্সিয়ানরা যুদ্ধ করার আগে একটা ওয়ার স্ট্র্যাটেজি বানিয়েছিল। যখন তাদের সোলজাররা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিল, তখন তারা তাদেরকে সরিয়ে ওই জায়গাতে আবার নতুন ফ্রেশ সোলজারদেরকে আগিয়ে দিচ্ছিল। ফলে কিছুক্ষণ পরপর পার্সিয়ানরা নতুন শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, আর মুসলিমদের জন্য এটা খুব কঠিন হয়ে যাচ্ছিল, কারণ মুসলিম সৈন্যরা খুব ক্লান্ত হয়ে যাচ্ছিল, আর এর ফলে অনেক মুসলিম সোলজার শহীদ হতে লাগলো। পরিস্থিতি দেখে খালিদ ইবনে ওয়ালিদ আবার পিছিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। ফলে মুসলমানরা আবার ধীরে ধীরে পেছোতে শুরু করলো, আর এটা দেখে পার্সিয়ানরা আবার আগের মতো খুশি হয়ে গেল। তাদের মনে হলো এবার মুসলমানরা সত্যিই হেরে যাচ্ছে, তাই তারা দ্রুত সামনে এগোতে শুরু করলো। কিন্তু তারা বুঝতেই পারেনি যে খালিদ ইবনে ওয়ালিদ আবার একটা নতুন ফাঁদ তাদের জন্য রেডি করছে। মুসলমানরা পেছোতে পেছোতে এমন একটি জায়গায় পৌঁছে গেল যেখানে তাদের পেছনো আর সম্ভব ছিল না, কারণ পেছনে ছিল পাহাড়। এখন আর মুসলমানদের পিছিয়ে যাওয়ার কোনো পথ নেই। এবার পার্সিয়ান আর্মি পুরো শক্তি নিয়ে সামনে এগিয়ে এলো। কিন্তু যদি আপনি এই ইমেজটাতে ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে মুসলিমরা সোজা লাইনে পেছোচ্ছে না, শুধু তাদের সেন্টার ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছিল। অন্যদিকে লেফট সাইড আর রাইট সাইড পেছোচ্ছে না, নিজেদের জায়গায় শক্তভাবে দাঁড়িয়ে আছে। ফলে ধীরে ধীরে ব্যাটেলফিল্ডে পুরো সার্কেল তৈরি হয়ে গেল। কিন্তু পার্সিয়ানরা তখনও বুঝতে পারেনি। আর ঠিক এখানেই খালিদ ইবনে ওয়ালিদ আসল স্ট্র্যাটেজি লুকিয়েছিল। ধীরে ধীরে সেই সার্কেল সম্পূর্ণ হতে শুরু করলো, আর যখন পার্সিয়ান আর্মির বেশিরভাগ সোলজার সেই সার্কেলের ভিতরে ঢুকে পড়ল, তখন খালিদ ইবনে ওয়ালিদ তার পরিকল্পনার শেষ ধাপ শুরু করলেন। তিনি একটি ইশারা দিলেন, আর ঠিক পার্সিয়ান আর্মির পেছন থেকে 4000 ঘোড়সাওয়ারি এসে পার্সিয়ান আর্মিকে পেছন থেকে অ্যাটাক করলেন। আর পার্সিয়ানরা বুঝতেই পারছিল না যে এই ঘোড়সাওয়ারিরা কোথা থেকে এসেছে। অ্যাকচুয়ালি এটাই ছিল খালিদ বিন ওয়ালিদের একটা মাস্টার প্ল্যান, যেটা তিনি যুদ্ধ শুরু হওয়ার আগেই এই 4000 ঘোড়সাওয়ারিকে লুকিয়ে রেখেছিলেন। ওকে, নাও এইদিকে সামনে থেকে মুসলিম আর্মি চাপ বাড়াতে লাগলো, অন্যদিকে পেছন থেকে ঘোড়সাওয়ারিরাও চাপ বাড়াতে লাগলো। তখন তাদের সামনে, পেছনে, ডানে, বামে সব দিক থেকে মুসলমানরা অ্যাটাক করছিল, আর পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে একটাও পার্সিয়ান সেখান থেকে পালাতে পারতো না। এরপর মুসলমানরা চারিদিক থেকে আক্রমণ করে পুরো পার্সিয়ান আর্মিকে ধ্বংস করে দিল। তবে এটা খালিদ বিন ওয়ালিদের প্রথম স্ট্র্যাটেজি ছিল না। তিনি এর আগেও সেম এই স্ট্র্যাটেজি ইউজ করেছিলেন উহুদের যুদ্ধে, যখন তিনি নন মুসলিম ছিলেন। তখনও কিন্তু তিনি সেই যুদ্ধ হারেননি, কারণ তিনি সবসময় ব্যাটেলফিল্ডকে একটু অন্যভাবেই দেখতেন। এই বিশাল জয়ের পর মুসলমানরা পার্সিয়ান এম্পায়ারের বর্ডার ছাড়িয়ে আরও ভিতরের দিকে এগিয়ে গেলেন, আর এটা দেখেই পার্সিয়ান আর রোমানরা একত্রিত হয়ে গেল। কিন্তু আপনারা কি জানেন যে পার্সিয়ান আর রোমান এদের শত্রুতা ছিল 700 বছরেরও পুরনো, কিন্তু মুসলিমদেরকে আটকানোর জন্য তারা তাদের 700 বছরের শত্রুতা ভুলে গিয়ে একত্রিত হলো। এইভাবেই খালিদ বিন ওয়ালিদ পারস্য জয়ের মূল ভিত্তি তৈরি করে দিয়েছিলেন। পরবর্তীকালে এই মুসলমান আর্মিরাই রোমান এম্পায়ারের উপরে
অ্যাটাক শুরু করে। এইগুলো জানবো আমরা এর পরের ভিডিওগুলোতে। সাবস্ক্রাইব